বলো কি নাম তোমার? আমার নাম সুরজিৎ দাস। আচ্ছা, কোথা থেকে আসছো? হাওড়া জেলার দেউলপুর গ্রাম থেকে আসছি। আচ্ছা, কোন বিশ্ববিদ্যালয়ে তোমার পড়াশোনা? আমি এমএ কমপ্লিট করছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টেন্স মোডে। আচ্ছা, আর কি দেখাবে তুমি? ডেমো ক্লাসে কি পড়াবে? আমি একটু কবিতা পড়াই। পড়াও। ধন্যবাদ। হুম। একটু শিখি, একটু দেখি আমি। বাংলা বিষয়ে আজ আমরা একটা কবিতা পড়ব। আমি- একটু পেনটা সরিয়ে, হ্যাঁ, পেনটা সরিয়ে রেখে হাত দিয়ে নাও। হ্যাঁ, শুরু করো। ম্যাডাম, আমি আমি কি এই এই ঘর থেকে ক্লাসরুম এবং আমার সামনে স্টুডেন্ট বসে আছে এটা ভাবতে পারি? দেখো, করো, নার্ভাস হচ্ছে কেন? হ্যাঁ, দেখো ছাত্রছাত্রীরা, তোমরা অনেকেই দীঘায় বেড়াতে গেছো। দেখো, একদিন হঠাৎ দীঘায় গেলে দেখলে যে চারিদিকে কালো মেঘে ঢেকে গেছে। হঠাৎ মুষলধারে বৃষ্টি নেমেছে এবং সমুদ্রের জল ফুলে গোটা দীঘাটাকেই ভরিয়ে দিয়েছে। তখন তোমরা কি করবে বলো সুজয়? হ্যাঁ, ঠিকই বলেছো। তখন আমরা বাঁচার জন্য দীঘা ছেড়ে পার্শ্ববর্তী সুরক্ষিত স্থানে চলে যাব। ঠিক আমাদের আজকের আলোচ্য কবিতার বিষয়টি হচ্ছে ঠিক সেরকম একটা ঝড় বৃষ্টি সম্মিলিত এলাকার প্রাকৃতিক বিপর্যয়ের কাহিনীর কথাই আমরা এই কবিতায় পড়বো। হ্যাঁ, হ্যাঁ, বলো কার লেখা কবিতা, কি হ্যাঁ, বলতে থাকো। আমাদের এই আলোচ্য কবিতার নাম কি? আলোচ্য কবিতার নাম হলো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এই কবিতার কবিকে? কবি হলেন, কবির নাম কি? কবি হলেন কবি মুকুন্দ চক্রবর্তী। লিখে নাও এগুলো। আর এই কবিতাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বলো তো? কবিতাটির উৎস হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যের আকেটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে। কোথা থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, বলো, কোথা থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, চণ্ডীমঙ্গল কাব্যের আকেটিক খণ্ড থেকে। এবার মূল কবিতায় ঢোকার আগে এই কবিতার একটু পটভূমি জানা আমাদের অত্যন্ত দরকার। তো সেই কাহিনীটা বলছি, তোমরা মন দিয়ে শোনো। আলোচ্য আমাদের এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে জানলাম আমরা? না, চণ্ডীমঙ্গল কাব্য থেকে। এই চণ্ডীমঙ্গল কাব্যের মূল বিষয়টা কি জানো? মূল বিষয়টা হচ্ছে দেবী চণ্ডীর মাহাত্ম্য বা পুজো প্রচারের জন্য এই কাব্যটি লেখা হয়েছে। তো এখানে আমরা কি দেখব? এই কাব্যের নায়ক কালকেতু একদিন দেবী চণ্ডীর বরে গুজরাট নগরের রাজা হয়ে যান। এবার রাজা তো হলো, গুজরাট নগরের বনভূমি কেটে বড় প্রাসাদ নির্মাণ করলেন, রাজ্য তৈরি করলেন। কিন্তু দেখা গেল তখন যে সেই রাজ্যে কোনো কি নেই, না প্রজা নেই। তো তখন তিনি কি করলেন, যে কালকেতু তখন দেবী চণ্ডীর কাছে গেলেন। দেবী চণ্ডীর কাছে গিয়ে বললেন যে আমি তো রাজা হয়েছি, আপনার আশীর্বাদে রাজা হতে পেরেছি, কিন্তু আমার তো কোনো প্রজা নেই। তা প্রজা ছাড়া কি রাজার কোনো মূল্য আছে? মূল্য নেই। তখন তিনি দেবী চণ্ডীর কাছে প্রজার জন্য প্রার্থনা করলেন। তখন দেবী চণ্ডী গঙ্গা, সমুদ্র এবং দেবরাজ ইন্দ্রকে আদেশ দিলেন
যাতে তিনি গুজরাটের পার্শ্ববর্তী একটা দেশ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি এবং প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি করে। প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি করলে কি হবে? আমরা একটু আগে দীঘার কাহিনী বললাম, যে দেখলাম বিপর্যয়ের ফলে সেখান থেকে মানুষ চলে যাচ্ছে। তাহলে কলিঙ্গ দেশেও যদি প্রাকৃতিক বিপর্যয় ঘটে, তাহলে তারাও সেখান থেকে সরে এসে গুজরাট নগর হবে, গুজরাট নগরে আসবে। গুজরাট নগরে আসলে কি হবে? তাহলে কালকেতুর কি হবে না, কালকেতুর যে রাজ্য ছিল, রাজপ্রাসাদ ছিল, কিন্তু প্রজা ছিল না, তাহলে সেই প্রজার অভাবটা পূর্ণ হবে। সেই জন্য দেবী চণ্ডী এই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সৃষ্টি করলেন। সেই রকমই এই ঝড় বৃষ্টির কথাই আমরা এই কবিতা জুড়ে পড়ব। তো দেখো, এবার আমরা কবিতাটা লাইন বাই লাইন পড়া শুরু করছি। বসে পড়ো, ঠিক আছে, ঠিক আছে, মুছে দাও। একটা লাইনও বলুক। হ্যাঁ বলো, একটা একটা লাইন। লাইন বলো। দেখো, কবিতাটা আমরা শুরু করছি। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেউ অঙ্গ আপনার। তাহলে এখানে দেখো আমরা কি দেখছি, যে মেঘে কইল, কইল মানে কি? কইল শব্দের অর্থ হচ্ছে করলো। তাহলে মেঘে করলো, মেঘে কি করলো? চারিদিকটা অন্ধকার করে দিল। মানে এমনই অন্ধকার সৃষ্টি হয়েছে যে কালো মেঘে চারিদিকে আকাশ ঢেকে গেছে, ফলে চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। সেই অন্ধকার হওয়ার ফলে কি সৃষ্টি হয়েছে? আমরা দেখেছি আমাদের রাজ্যে বর্ষাকালে যখন কালো মেঘে আকাশ ঢেকে যায় তখন কি হয়? তখন দেখবো আমরা কেউ কাউকে দেখতে পাইনি। কলিঙ্গ দেশেও ঠিক সেরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চারিদিকে কালো মেঘ ঢেকে যাওয়ার ফলে কেউ কারো অঙ্গ দেখতে পাচ্ছে না। বসো, ঠিক আছে। বেশ। সুরজিতের স্পেশাল পেপার কি ছিল? আর রবীন্দ্র হুম? রবীন্দ্র সাহিত্য। রবীন্দ্র সাহিত্য। রবীন্দ্রনাথের কি পড়তে তোমার ভালো লাগে? সিলেবাসের মধ্যে ছিল এমন কিছু যেটা তোমার বেশি পছন্দের? রবীন্দ্রনাথের আর রবি ঠাকুরের কবিতা আমার একটা খুবই পছন্দের। কোনো কবিতা 4টে লাইন বলতে পারবে? বলো, যে কোনো তোমার পছন্দের। ঠিক আছে, ছাড়ো, সাথে বল। রাখতে হবে, কিন্তু মনে রাখতে হবে। স্পেশাল পেপারও বলছো। লাইন ম্যাডাম মনে আছে বল? আচ্ছা বলো। ভালো মন বোঝাপড়া কবি, রবীন্দ্রনাথ ঠাকুরের কণিকা কাব্যগ্রন্থের অন্তর্গত বোঝাপড়া কবি, যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলো সহজে। ঠিক আছে। আর মনে রেয়াজ সহজে, ভালো মনে রেয়াজ সহজে, ভালো মন্দ হুম। যাহাই আসুক সত্যের এলো সহজে। আচ্ছা, নাইনে না, 10-এ একটা গল্প আছে, নদীর বিদ্রোহ। কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, নদীর বিদ্রোহ গল্পের নামটা তো নদীর বিদ্রোহ রাখা হয়েছে। তোমার কি মনে হয় যে নামকরণ সার্থক? মানে অন্য কোনো নাম কি তুমি ভাবতে পারো এই গল্পটা? বা মনে হয় যে নামকরণের সার্থকতাটা তুমি আলোচনা বলো আর কি, যে নদীর বিদ্রোহ নামকরণটাই সার্থক বলেই আমার মনে হয়। আচ্ছা, কারণ এই গল্পের মধ্যে লেখক নদীর যে আহ, প্রতিবাদী সত্তাটাকে দেখিয়েছেন, সেই সত্তা নিরেখে নদী যে একটা কিছু বলতে চাইছে। আমরা সাধারণত কোনো কিছু আমাদের অন্তরের চাপা কষ্টকে একটা বিদ্রোহ বা বিপ্লবের মধ্যেই প্রকাশ করতে পারি। তো নদী যেন তার অন্তরের বেদনাটাকে সে বিদ্রোহের মধ্যে দিয়ে প্রকাশ করতে চাইছে। তাই সেই দৃষ্টিভঙ্গি থেকে আমার মনে হয় যে নদীর বিদ্রোহ নামকরণটি সার্থক তোমার মনে হচ্ছে। কিন্তু গল্পের আর একটা দিকও গল্পে এসেছে। গল্পে যে নদের চাঁদ, সেই নদের চাঁদ চরিত্রটার একটা বিশেষত্ব, একটা মানসিকতা, ঠিক আছে, চরিত্রের একটা সংহত দিক, মানে একটা বিশেষ দিক উঠে এসেছে গল্পে। তো সেই দিকটা নিয়ে নামকরণ না হয়ে এই যে নদীর বিদ্রোহ নামটা হলো, মানে নদীর দিকটাকে হলো। এইটা তোমাকে আমি যদি প্রশ্ন করি যে ওই নদের চাঁদের চরিত্রের ওই নদীর প্রীতিটা, বেশি করে প্রীতিটাকে উল্লেখ করেও তো নাম হতে পারতো, সেটা না হয়ে এটা কেন হলো, তার যুক্তিতে তুমি কি বলবে? এটা আমি এইভাবে তুমি ভাবনি, তাই তো? হ্যাঁ, তোমার পক্ষের কথা হচ্ছে যে নদের চাঁদের ওই ভালোবাসাটা প্রকাশিত হয়েছে নদীর বিদ্রোহটাকে বোঝানোর প্রয়োজনে, যে নদীকে নদের চাঁদ যেভাবে দেখেছে, তার গ্রামের নদী, তার এখনকার নদী, কিভাবে মানুষ নদীকে দেখেছে। ঠিক আছে, আক্ষেপিক কথার কি অর্থ? জানতে হবে তো, এটা তুমি যদি পড়াও, আক্ষেপিক কথাটার অর্থ জানতে হবে তো।
ব্যাধ, কালকেতু ব্যাধ, তার কাহিনী নিয়ে যে খণ্ডটা লেখা হলো চণ্ডীর মাহাত্ম্য বোঝাবার জন্য, সেটাই আর্কেটিক খণ্ড। আর ম্যাডাম বলেছিলেন শুরুতেই যে ওই যে তুমি লাইন যে দুটো কইল মানে যে করিল, ওইটা কিন্তু পড়ানোর সময় ম্যাডাম বলে দিয়েছিলেন না যে যখন তুমি কোনো কবিতা পড়াবে তখন যে শব্দটা একটু অপরিচিত ওদের কাছে সেইটা নোট ডাউন করে দিতে বোর্ডে, ওটা হলো না আর কি, ওটা হতে হবে। হ্যাঁ, তুমি মুখে বলে দিলে কইল মানে করিল, ওটা লেখা যেত আর কি বোর্ডে। কোন শতাব্দীর কাব্য এটা? 16 শতক। ঠিক এটা বলতে পারবে, মানে সন তারিখ দিয়ে বলতে পারবে? এর আরেকটা খণ্ড আছে চণ্ডীমঙ্গল কাব্যের। বণিক খণ্ড। কালকেতু স্ত্রীর নাম কি জানা আছে? ফুল্লরা। আচ্ছা ধরো তুমি স্কুলে পেলে, তোমার বাড়ি কোথায়? বাড়ি হাওড়া জেলার দেওঘর। হাওড়া বললে, কিন্তু অনেক দূরে কোথাও তুমি পেলে নর্থ বেঙ্গলের কোনো স্কুলে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? এক্ষেত্রে ম্যাম আমি প্রথমেই দেখবো যে আমার সেখানে বাড়ি থেকে সেখানকার ডিস্টেন্সটা কতটা, যে প্রতিদিনে যাতায়াত করা সম্ভব কিন্তু ধরো সহজ দেখলে কিনা। যাতায়াত করা হবে না, তাহলে ম্যাডাম সেখানে গিয়ে কাছাকাছি কোথাও একটা রুম ভাড়া, মেস বা রুম ভাড়া নিয়ে সেখান থেকে আমি স্কুলটাকে কন্টিনিউ করবো। আচ্ছা বারবার তো বাড়ি আসতে ইচ্ছে করবে প্রত্যেক সপ্তাহে, ইচ্ছা যখন দূরে প্রথম থাকবে। হ্যাঁ, হ্যাঁ। বাড়ির জন্য প্রথম ইচ্ছা করবে আসতে, হুম। কিন্তু শিক্ষকতার চাকরিটা আমি আমার ইচ্ছা থেকে, মনের ইচ্ছা থেকে নিয়েছি, এবং মনে দৃঢ় প্রতিজ্ঞা ছিলাম যে যেখানেই পশ্চিমবঙ্গের যেখানেই হোক আমি সেখানে গিয়ে এই কাজটি করব। তো সেক্ষেত্রে আমি আগেভাগে নিজেকে প্রস্তুত রেখেছিলাম। আচ্ছা, এবছর 11-এ প্রথম ওএমআর শিট দিয়ে বাংলা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, যেটা যা মানে এই ভেবেই করা হয়েছে পরবর্তীকালে যখন চাকরির পরীক্ষাগুলো তারা দেবে, যাতে এই ওএমআর শিট কিভাবে ফিল আপ করা হয় বা কিভাবে তারা এই ধরনের পরীক্ষায় অ্যাপিয়ার হতে পারে, তার জন্যই এই পরিকল্পনা করেছে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে। তো তুমি যদি এই ধরনের ক্লাস নিতে চাও, তাহলে ওএমআর শিট কিভাবে ফিল আপ করা হয় সেই ব্যাপারে তোমার কি আলাদা কোনো পদ্ধতি জানা আছে, যেটাতে স্টুডেন্টরা ভুলে যাবে না বা এটা বুঝবে? তুমি কি কিছু ভাবো এই নিয়ে? বেশি জানি, যেটুকু আমার ধারণায় মনে হয় যে যে অ্যাডমিটটা দেওয়া হবে তাতে যে রোল নাম্বারটা থাকবে, সেই রোল নাম্বারটা প্রথমে অ্যাডমিটের যে নাম্বার থাকবে সেই অনুযায়ী পেন্সিল দিয়ে প্রথমে হালকা করে এক একটা নাম্বার ওয়াইজ টিক করে নিই। এতে কি হবে, গোল পাকাবার সময় আমাদের ভুল হওয়ার চান্সটা খুবই কমে যাবে। সেটা কি উত্তরের ক্ষেত্রেও তো করতে পারে পেন্সিল দিয়ে ওরা? উত্তরের ক্ষেত্রে করলেও কেননা তাহলে একবার যদি জেনে যায় যে ভুল হয়ে গেছে, তখন আবার তাকে ক্রস দিতে হবে। তুমি কি এই ব্যাপারে তাহলে ওদের এই ক্লাসটা, মানে পড়াশোনার পাশাপাশি ওদের তো এই টেকনিক্যাল নলেজটাও দিতে হবে, যাতে ওই সময়ের মধ্যে ওরা ওএমআর শিটটা ফিল আপ করতে পারে, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখবার পরে প্রশ্নটা পড়ে উত্তরটা লিখতে পারে। তো সেক্ষেত্রেও কি তুমি পেন্সিল দিয়ে ওদের করবার ব্যাপারে পরামর্শ দেবে, যেটা তুমি অ্যাডমিট কার্ডের নম্বর লেখার বেলায় বললে? হ্যাঁ, আমি তাদেরকে এই পরামর্শটা দেবো যে প্রথমে পেন্সিল দিয়ে টিক করে নিতে, তারপরে পেন দিয়ে বোলাতে। তাতে এতে কি হবে, অনেক সময় অনেক স্টুডেন্ট থাকবে যে প্রথমে এটা দেখে একটা নার্ভাস ফিল করে ভুলবশত পাশের ঘরে বুলিয়ে ফেলতে পারে। তো পেন্সিল দিয়ে প্রথমে দাগ নিয়ে নিলে সেই ভুলটা ঠিক অনেকটা আছে, কমে যাবে। বেশ। কিছু বলুন তুমি? একটা প্রিয় উপন্যাসের নাম বলো রবীন্দ্রনাথের। শেষের কবিতা। তোমার পাঠ্য ছিল, পড়েছিল? যখন গ্র্যাজুয়েশন ছিলাম তখন ছিল। আচ্ছা, তার বাইরে কি পড়েছো, মানে পাঠ্যের বাইরে কিছু পড়েছো? সেভাবে পড়া। আচ্ছা, সাম্প্রতিক কালের কোন একজন উপন্যাসী তোমার পছন্দের, একেবারে সাম্প্রতিক কালে? পড়া হয়নি কিন্তু না, জানি না। বলো। শ্রীজাত। শ্রীজাত, আচ্ছা। শ্রীজাত মূলত কবি, সেটাই লিখছেন কিছু গদ্য। বলবে হয়তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ওকে এবার একটু সামাপ করে দাও। হুম। তুমি বসে জেনে যাও তোমার ভালো জায়গাগুলো আর ত্রুটির জায়গাগুলো।
প্রথম কথা হলো যেগুলো তুমি সংশোধন অসম্ভব করতে nervous। হবে। হ্যাঁ, মানে সব তুমি যে comment গুলো ঢুকলে লিখে না, রেখেছি। হ্যাঁ ম্যাম লিখেছেন, তুমি খুব নার্ভাস। এটা কিন্তু গোড়াতেই যখন আমরা বললাম, তুমি সেই কথাগুলো এখনো রপ্ত করতে পারোনি, আমাদের নির্দেশগুলো করতে হবে ওটা। হ্যাঁ, কারণ তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি ভীষণ ভয় পেয়ে আছো। যাকে জিজ্ঞাসা করবে তিনিই বলবেন যে তুমি ভয় পেয়ে আছো। এটা আচ্ছা, এই যে তুমি দেখো ছাত্রছাত্রীরা, তুমি কি নর্মাল ক্লাসে গিয়ে এইভাবে বলবে? দেখো ছাত্রছাত্রীরা, তুমি নিজে কল্পনা করো একবার, তোমার শিক্ষকেরা বলেছিলেন দেখো এটা ছাত্রছাত্রীরা। বলতে হবে না, এটাও কিছু এতে ঘুরছে ফোনে, এই জন্য বোধহয় ওরা এমনি করে কথা বলে। হ্যাঁ, এটার দরকার নেই। তুমি যখন প্রথমেই একবার ছাত্রছাত্রীদের সামনে বলছি বলে উল্লেখ করে দিচ্ছ বারবার প্রতি লাইনে, ওইটা রিপিটেশনটা ভীষণ কানে লাগছে। একবারই তো তুমি বলে দিলে যে আমরা যদি দীঘায় বেড়াতে যাই, যদি জলোচ্ছ্বাস হয় তাহলে আমরা একটা নিরাপদ জায়গায় যাই, তো ব্যাস, আর একবারও ওটা উল্লেখ, প্রতি লাইনে যদি ওই তাহলে কি হয়েছে বলো এবার, আর বলবে না। এবার তুমি তোমার বেড়াতে যাইটা এগুলো কি তুমি এখান থেকে হ্যাঁ পেয়েছো, ওখান ফোন থেকে থেকে? পেয়েছে, হ্যাঁ। তাহলে কিন্তু বলবে না, তুমি হ্যাঁ, অন্যভাবে তুমি এটা করো। না, তুমি দীঘার নামটাই না বললে, যে কেন কোথাও বলবে একটা তুমি যখন এটা? ঝড় বা বন্যা হয়, সেটা সুন্দরবনেও তো হতে পারে, কারণ তো সেখান থেকে আমরা একটু সরে নিরাপদ জায়গায় যেতে চাই, কেননা সেখানটা তো বিপদ সংকুল, এইভাবে বলো। ওই ওই যে একটা তোমরা শুনছো সেটাই বলতে হবে। আর তোমরা এটা জানে রাখবে যে যেখানে তোমরা ইন্টারভিউ দিতে যাচ্ছ তারা এইসব ব্যাপার সব গুলে খেয়ে নিয়েছে, কি চলছে কোথায়, বুঝতে পেরেছো? তো তুমি সেই রিপিটেশনটা কেন করবে? মানে ভূমিকাটার একটু যথাযথ হবে, হুম। মানে ভূমিকাটা যথাযথ কিন্তু হয়নি। মানে তুমি ভূমিকা এমন ভাবে করতে হবে যে কবিতার বিষয়ের দিকে আস্তে আস্তে ঢুকিয়ে নিয়ে যাবে। তুমি এমন ভাবে ভূমিকাটা একটা লাইন বাক্য বললে যে তাহলে কি হবে, আমরা অন্য জায়গায় চলে যাব। ব্যাপারটা কিন্তু কবিতাটার ভেতরে অন্য জায়গায় চলে যাওয়াটা মুখ্য না, ঝড় বৃষ্টিতে নাজেহালটাই মুখ্য। মানে কবিতার পার্সপেক্টিভটা হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আলাদা। আলাদা। হ্যাঁ, আলাদা, সেটাই বলতে চাইছি। আর মানে ভীষণ রিপিটেশন। হ্যাঁ বলো তুমি, হ্যাঁ, বলো না? রিপিটেশন একটা আমারও লক্ষ্য করেছি আমি, যে তুমি এইটা ওদের থেকে শুনছো আবার বলছো, এটার দরকার নেই, তুমি তো বলেই দিয়েছো। এবার স্টুডেন্টরা অ্যাটেন্টিভলি শুনবে, কারণ এটা তো ক্লাস 9, এটা ক্লাস যদি 1-2 হতো তাহলে তোমাকে ওরকম এবার বলো, বা তাহলে আমি বলছি, তুমি তো সময় তুমি পাবে তো না আর বাবা, এটা অত সময় পাবে না। অত হ্যাঁ, সময় তো পাবে তাহলে না তুমি এটা তোমাকে। বলো না, প্রথমে তুমি বলছো ঠিক টু আছে। দা পয়েন্ট তোমাকে যেতে হবে এবং বুঝিয়ে দিতে হবে তুমি বিষয়টাতে পোক্ত। হ্যাঁ, আচ্ছা, তুমি যে ওইটা বললে দেবী চণ্ডীর কাছে কালকে তো গিয়ে বললো আমার নগর তো হলো, এগুলো কিন্তু কি কাব্যে লেখা আছে? তাহলে তুমি এগুলো বলবে কেন? আবার এগুলো তো বলার দরকার নেই, এটার সঙ্গে এটার কোনো সম্পর্কই নেই তো। তুমি মূল কবিতায় কিন্তু এলে না, তুমি পটভূমি বললে। তুমি পটভূমিটা সংক্ষেপে বলো যে কালকে তো চণ্ডীর বরে গুজরাট গুজরাট নগরী নগরী পত্তন পত্তন করেছিল, করতে। কিন্তু সেখানে প্রজার অভাব ছিল, তাই প্রজা সংগ্রহের জন্য দেবী চণ্ডীর ব্যবস্থাপনায় এবং কালকেতুর আরতিতে বা কালকেতুর প্রার্থনায় প্রার্থনায় সাড়া দিয়ে দেবী ওটা ইনি করেন। এই কলিঙ্গ রাজার রাজ্যে ঝড় বৃষ্টি করিয়ে দিয়েছিলেন। তারপরে কি ঘটনাটা হলো বা সেই সেটাই হচ্ছে এই প্রেক্ষিতে কি কবিতার ঘটনাটা হলো, বিষয় এটাই কবিতার বিষয়। বলে তুমি ঢুকে যাও, তুমি ওইটা জাস্ট সূত্রটা ধরিয়ে দিলে যে এই যে ঝড়টা হচ্ছে। তারা গেল, কি বললো বলতো, কি করলো, কোনো এটাতে একদমই তোমার কবিতার সঙ্গে যাচ্ছেই না, বুঝতে পারলে? আর বোর্ডে যে কথাগুলো লিখছো প্রত্যেকটার অর্থ জানতে হবে। আখেটিক যেমন আখেটিক তুমি তুমি, লিখছো, মানে তাহলে বোর্ডে তোমাকে যেটা তুমি লিখছো লিখতে হবে, জানতেই তোমাকে হবে। অবশ্যই জানতে হবে। কারণ তুমি মানে এমনি তো স্টুডেন্টরাও জানে আখেটিক মানে কি, মানে জানতেই চাইতে পারে। জানতেই চাইতে পারে। ঠিক আছে। আর কলিঙ্গ দেশটা কোথায়, কোন দেশটা কলিঙ্গ? বর্তমানে উড়িষ্যার, গুজরাট। গুজরাট পশ্চিম ভারতে। ভূগোলের দিক থেকে দেখতে গেলে ওই গুজরাট আর কলিঙ্গ তো প্রচুর ডিস্টেন্স। Distance। তাহলে আসলে এই গুজরাট সেই গুজরাট নয়। হ্যাঁ, বুঝতে পারলে? এই একটু ভেতরে ঢুকবে, তুমি যেটা পড়াবে তুমি তো একটা টেক্সটই প্র্যাকটিস করবে, কাজে ওটার ভেতরে ঢুকতে হবে। উচ্চারণ আড়ষ্ট, হ্যাঁ উচ্চারণ, উচ্চারণ আড়ষ্ট। আর সেটা বোধহয় হাওড়ার শিষ্ট, একটা কিছু টান না, আমি আছে আমার হাওড়ার মনে লোক হয়। শুনবই না। আর শিষ্ট বাংলা বলছি, শুনবো ব্যবহার কেন? করছো না কিন্তু। হ্যাঁ, হ্যাঁ মানে পাইনি করিনি পাইনি, এগুলো এই নে চলে এসছে, কবিতার লাইন। এটা বলার সময় এটা চলবে না। কবিতার লাইন হলে তুমি বলো, তুমি যখন নিজে বলছো ব্যাখ্যা করছো আর কি কবিতার, তখন তোমার তখন নে নি ওটা চলবে না। মানে তোমার হয়তো ওই
মানে আঞ্চলিক এটা চলে আসছে, সেটা আঞ্চলিকতাটাকে- তোমাকে একদম বর্জন করতে হবে পড়ানোর আঞ্চলিকতাটা ক্ষেত্রে। সম্মাননীয়, হ্যাঁ, মানে সম্মান করি আমরা তাকে, কিন্তু কিন্তু সেটা তুমি যখন পড়াচ্ছ ক্লাস পারফরমেন্স ক্লাস পারফরমেন্সে সেটা চলবে না, ঠিক অন্তত আছে? তোমার ইন্টারভিউ বোর্ডে চলবে না। তুমি এখন ধূপগুড়িতে গিয়ে, ময়নাগুড়িতে গিয়ে কি দুর্গানগরে পড়াও, সে ঠিক আছে, কিন্তু বুঝতে interview পেরেছো, board টা ইন্টারভিউ একটা বোর্ডে আলাদা চলবে জায়গা। না। একদম যথাযথ আম, শব্দের প্রয়োগ এবং উচ্চারণ করতে হবে, করে নিয়ে বললে হবে না, ঠিক আছে? দেখি একবার। আচ্ছা, জুতো তুমি তো পরে ঢুকবে, কি জুতো পরে এসেছো? আমি আটা কল, হ্যাঁ হ্যাঁ, চটি, এই আটা কল। আটা, আটা ও, কিটো, কিটো কিটো, type এর। কিটো জুতো। চেষ্টা করবে যে জুতো ভাষাটা আমি মোজা কালকে এগুলো। এমনি যখন আয়নার সামনে দিচ্ছিলাম, রেকর্ড করছিলাম, দেখছিলাম, অনেক চেষ্টা করেছি। তাও হয়ে যাবে, আসছে না চেষ্টা ভাষা। করতে করতে তুমি চেষ্টা করো, করতে তুমি করতে বাড়িতেও হয়ে যাবে। সহজ ভাষায়, যেটা আমাদের মান্য বাংলা, সেটাতে বলো। তোমার যেমন আঞ্চলিক ভাষায় বলো না, হয়তো বাড়িতে সবাই বলেন, এটা হতেই পারে, সেটা আমি কিছু অস্বীকার করছি না, কিন্তু তুমি যেহেতু ইন্টারভিউ বোর্ডে বলবে, তোমার মুখ থেকে বেরিয়ে যাবে, সেটা কাম্য নয়, ঠিক এটা আছে? প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। যেমন হুম। শুরুতে তুমি যখন এলে তোমার একটু যে নার্ভাস ছিলে, nervous জড়তাটা, পরে আস্তে আস্তে হ্যাঁ, কাটছিল। ওটা কেটে গেছিল। এখন তুমি এখন তুমি অনেক স্বাভাবিক। হুম, পড়ানোর সময়ও কেটে গেছে, ভূমিকাটা খুব জড়তা সহকারে ছিল, নেওয়া হ্যাঁ, হয়েছে। খুব অনেক জড়তা হয়, ছিল। কিন্তু এটা হয়, তোমার প্র্যাকটিসে প্র্যাকটিস কাটবে। করতে হবে, তুমি আয়নার আয়নার সামনে সামনে। দাঁড়িয়ে আর continuous ওই যে practice ওরা করবে। ওরা যা বলছে সেটা তোতা পাখির মতো বলো না, ভীষণ হুম। কানে লাগছে। তাহলে আমরা কি করব? তাহলে তোমরা বলো না, আমার শিক্ষক দরকার তো নেই। কোনোদিন এগুলো করেননি না, করেছে ক্লাস কি করেনি? 9-এ এগুলো সুযোগই নেই, এরকম ভাবে তোমরা বলো আমরা বলি করার কখন সুযোগ পাবে? একদম নিজের মতো করে আয়নার সামনে দাঁড়িয়ে practice বলো, করে যেটা যাবে। মানে তোমার মনে হয় কনভিনসিং, হ্যাঁ, হুম। এরকম ভাবে পড়ালে ক্লাসের স্টুডেন্টরা শুনবে। এরকম বলো, বললে ওরা বলবে আপনি জানতো, শুনবে না। ওটা ক্লাস 1-2 নার্সারির বাচ্চাদের সাথে এটা করা যায়, কিন্তু জানি না কেন এগুলো চলছে। এটা আগের ইন্টারভিউতে আমি দেখেছি, হুম। এরকম এসে বলতে থাকে। বেশি সবই ভিডিও তো দেখবো। হ্যাঁ, দেখার এই ফল। মোবাইল দেখার নিজের ফল। মতো করে আয়নার সামনে হ্যাঁ, দাঁড়িয়ে নিজে যেভাবে কথা আস্তে বলো, আস্তে নিজে সেটা কমিউনিকেট করবে, improve করবে। সেইভাবেই কমিউনিকেট করবে। যে আর পড়াতে গিয়ে পোশাকটা, হ্যাঁ, পোশাক একটু টিপটপ থাকে, জামার বোতাম যেন প্রত্যেকটি লাগানো থাকে ঠিক করে, হুম, হাত বন্ধ করেছো ঠিক আছে, কারণ ওভাবে মানে যেন বোতামটা লাগানো থাকে ঠিক মতো। আর চেষ্টা করবে জুতো মোজা হুম, এটা পরার, সবটা নিয়েই একটা ব্যাপার দেখা হয়। তুমি যখন একদম প্রথম তোমার ঢুকছো, বডি ল্যাঙ্গুয়েজ, তোমার অ্যাপিয়ারেন্স, সবটাই কিন্তু এফেক্ট করে একজন তোমার সামনে যারা দাঁড়িয়ে আছেন তাদের মনে। বুঝতে পেরেছো? সেই ভাঁজ জন্যই পরা জামা একটা নয়। লোকের থেকে আরেকটা লোকের, তার সাথে আমার কোনোই কথা হয়নি, কিন্তু মনোভাবটা পাল্টে যায়, যে মনে হয় যে না, এই লোকটা এরকম, এই লোকটা সেটা কিসের ভিত্তিতে মনে হয়? কি মনে হয় তোমার? সেটা কিন্তু ওই অ্যাপিয়ারেন্সই। যার সাথে আমি কোনোদিন চিনি না, যার সাথে কথা বলিনি, তবু তিনটে লোক পাশাপাশি বসলে তিন রকম যে মনে হয় আমাদের, সেটা ওই কারণে। মোবাইল বন্ধ করে অবশ্যই ঢুকবে, হুম, মোবাইলের কোনো শব্দই না হয়। মোবাইল ব্যাগে রেখে পারলে যদি আসবে, রেখে হ্যাঁ, রেখে দিয়ে রেখে আসতে দিয়ে পারো আসতে সেটা পারো, সবচেয়ে সেটা ভালো। ভালো। রিস্ক থাকে না, অনেক সময় ভুলেই যাই তো ওগুলো, হুম। ভুলে যাই সত্যি, আমাদের আর টেনশন ওনারা কি জিজ্ঞাসা করছেন সেটা শুনে তুমি উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আর তুমি যদি বলো যে রবীন্দ্রনাথের কবিতা তোমার প্রিয়, তারপরে তুমি একটা লাইনও কবিতা বলতে পারছো না, তাহলে তুমি এরকম প্রিয় জিনিসের কথা উল্লেখ করবে না। তুমি প্রিয় জিনিস বলতে সেটাই বলবে যেটা সম্পর্কে তুমি অন্তত একটা প্যারাগ্রাফ জানো। যদি তোমার যেহেতু রবীন্দ্রনাথ স্পেশাল পেপার ছিল, তাহলে তুমি কবিতা বলো, কিন্তু তাহলে অ্যাটলিস্ট দুটো তিনটে কাব্যগ্রন্থের নাম এবং 4-5টা লাইন। আর এই যে যেগুলো বলছে না, সবই প্রায় ওই ভাব সম্প্রসারণের জন্য নদীর এপার কহে আগের মেয়েটিও তাই, ওই ভালো মন্দ যাহাই আসুক, এরম ভাবে হবে না। অন্তত 4-5 লাইন পড়ে রাখ। কবিতাটা ক্লাস 8-এর বইতে আছে। না, তাহলে তুমি বলো, 4টে লাইন বলো। মানে তুমি তো শুরুটাও বলছো না। হ্যাঁ, তোমাকে ধরে নিতে হবে আমি যদি কবিতা বলি তাহলে আমাকে কবিতার 4টে লাইনও ভালো করে বলতে হবে। তোমাকে তাহলে এইটের আছে, সেইটা সেটা তো খুব prepare হয়ে ভালো যেতে কথা, হবে। তুমি সেটা বলো না, কোনো আপত্তি নেই তো। সেটাতে তো কেউ আপত্তি করবে না যে তুমি এখানে পড়ো, এইটে আছে, তুমি সেটা কেন বলছো, সেটা বলছি না, কিন্তু তুমি সেটা বলো। তুমি তো বলছো আমি 2 লাইন মাত্র পারবো, এরকম বলবে না, বরঞ্চ ওনারাই তোমায় থামিয়ে দেবেন। তুমি যখন কবিতাই বলো না, তাহলে তুমি বলে ছোট গল্প ছোট ভালো গল্প লাগে। ভালো লাগে, এবং তাহলে কোন গল্পের সালে নাম রাখতে কোথায় হবে। বেরিয়েছে তাই তুমি সবটা মনে রাখতে হবে। কোন পত্রিকায় বেরিয়েছে রবীন্দ্রনাথের হিতবাদী না সাধনা, এগুলো সব সময় আমরা জিজ্ঞাসা করি। হঠাৎ করে একটা গল্প বলে দিলে তার আগা মাথা কবে প্রকাশিত কিছুই জানো না, সেটা আবার চলবে না। মানে যেটাই তুমি বলবে সেটা সম্পর্কে তোমাকে যথেষ্ট তথ্য নিয়ে বলতে হবে যে তোমার প্রিয়, মানে এটা তো তোমার কোটেই বলটা যাচ্ছে, তা তুমি সেই বলটা মারবে না? তা তুমি তো যদি ঠিক করে বলতে না পারো তাহলে তো আউট হয়ে যাবে। সেই জন্যই তোমার কি প্রিয় যখন জিজ্ঞাসা করছেন,
তুমি একদম জেনে বুঝে, এটা যেমন তোমাকে জানতে হবে এই আর্কটিক শব্দটারও মানে, সেরকম ওটাও জানতে হবে, ঠিক আছে? এই যে বুটটা বললাম, বুটটা কি আমি যে কোনো কালার বুট পরতে পারি? হ্যাঁ, হ্যাঁ, বুট হ্যাঁ। পরতে পারো, যে কোনো কালারেরই পরতে পারো, মানে পরিচ্ছন্ন লাগে আর কি। পরিচ্ছন্ন লাগে, পা ওই বের কিটো করা ফিটো যায়। কিটো ফিটো পরলে কি পাটা কেমন লাগে দেখতে, আর বুট পরলে সেটা হয় না, এই আর কি। ঠিক আছে। আচ্ছা। হুম।